আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ আউদিন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি শুটিং অ্যান্ড এলিফ্যান্ট এই প্রসটি নিয়ে আলোচনা করব। লিখেছেন জর্জ অরওয়েল অথবা ইরিক আর্থার প্লেয়ার। তিনি জন্মগ্রহণ করেন জুন 25, 1903, বার্থ প্লেস মতিহারি, ইন্ডিয়া। মৃত্যুবরণ করেন জানুয়ারি 21, 1950, 46 বছর বয়সে। রেস্টিং প্লেস সুতন কার্টনি, অক্সফোর্ডশায়ার, ইংল্যান্ড। নোটেবল ওয়ার্কস ডাউন অ্যান্ড আউট ইন প্যারিস অ্যান্ড লন্ডন। দ্য রোড টু ওয়াগান পিয়ার। অকুপেশন নোবেলিস্ট, এসেইস্ট, জার্নালিস্ট। জেনরি ডাইসপোটিয়া, রোমান এক্লেভ, স্যাটিয়ার। নিকনেম জর্জ অরওয়েল, স্পাউস নেম সোনিয়া অরওয়েল। গুরুত্বপূর্ণ লাইন ও বিশদ সার সংক্ষেপ। I perceive in this moment that when the white man turns tyrant, it is his own freedom that he destroys. এখানে লেখক বুঝতে পারেন যে ঔপনিবেশিক শাসকরা কেবল ঔপনিবেশিত জনগণের স্বাধীনতা কেড়ে নিচ্ছে না, বরং নিজেরাও এক ধরনের মানসিক দাসত্বে আবদ্ধ হয়ে পড়ছে। He wears a mask and his face grows to fit it. ঔপনিবেশিক শাসকেরা তাদের ক্ষমতার মুখোশ পরিধান করলেও একসময় তা তাদের প্রকৃত চেহারায় পরিণত হয়ে যায়। The crowd would laugh at me and my whole life. Every white man's life in the East was one long struggle not to be laughed at. লেখক অনুভব করেন যে ব্রিটিশ শাসক হিসাবে তাকে সবসময় জনগণের কাছে শক্তিশালী দেখাতে হয়, কারণ দুর্বলতা প্রকাশ পেলে তাকে নিয়ে উপহাস করা হবে। সারসংক্ষেপ। শুটিং অ্যান্ড এলিফ্যান্ট একটি আত্মজৈবনিক প্রবন্ধ যেখানে জর্জ অরওয়েল তার অভিজ্ঞতার মাধ্যমে ঔপনিবেশিক শাসনের দ্বন্দ্ব তুলে ধরেছেন। গল্পটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন বার্মার, বর্তমান মিয়ানমার, পটভূমিতে রচিত হয়েছে। গল্পের প্রধান চরিত্র। লেখক নিজেই এখানে কাহিনীর নায়ক, যিনি একজন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা হিসেবে বার্মাতে নিযুক্ত ছিলেন। স্থানীয় জনগণ তাকে ঘৃণা করলেও তিনি মনে করেন যে ব্রিটিশ শাসন কেবল ঔপনিবেশিতদের জন্য নয়, শাসকদের জন্যও এক ধরনের শৃঙ্খল। গল্পের মূল ঘটনা। জর্জ অরওয়েলের শুটিং অ্যান্ড এলিফ্যান্ট একটি আত্মজৈবনিক রচনা যেখানে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন বার্মাতে, বর্তমান মিয়ানমার, একজন ব্রিটিশ পুলিশ অফিসার হিসাবে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। গল্পটি মূলত ঔপনিবেশবাদ, শক্তি ও নৈতিক দ্বন্দ্বের প্রতিফলন। গল্পের শুরু। লেখক তখন বার্মায় নিযুক্ত একজন ব্রিটিশ পুলিশ অফিসার। ঔপনিবেশিক শাসনের কারণে বার্মার স্থানীয় জনগণ ব্রিটিশদের ঘৃণা করত, যদিও সরাসরি আক্রমণ করার সাহস দেখাত না। তারা নানা ছোটখাটো উপায়ে, যেমন বাজে মন্তব্য করা, অবজ্ঞার হাসি হাসা, শাসকদের অপমান করার চেষ্টা করত। লেখক নিজেও বুঝতে পারেন যে ব্রিটিশ শাসন অন্যায়, কিন্তু তিনি সিস্টেমের অংশ হয় তা তিনি কিছুই করতে পারেন না। হাতির তাণ্ডবের খবর। একদিন সকালে তিনি খবর পান যে একটি পাগল হাতি গ্রামে ঢুকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। হাতিটি ফসল ও ঘরবাড়ি নষ্ট করেছে এবং একজন লোককে পিষে মেরে ফেলেছে, ফলে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি সামলাতে লেখককে সেখানে যেতে বলা হয়। তিনি প্রথমে একজন স্থানীয় মানুষের কাছ থেকে একটি ছোট রাইফেল নিয়ে ঘটনাস্থলে যান, তবে হাতিটি তখন আর আগের মতো উগ্র আচরণ করছিল না, বরং শান্ত ছিল। হাতির সন্ধান ও জনগণের প্রতিক্রিয়া। লেখক গ্রামে পৌঁছে দেখতে পান যে হাজার হাজার মানুষ তার পিছু নিয়েছে। স্থানীয় গ্রামবাসীরা চেয়েছিল তিনি হাতিটিকে হত্যা করুন, কারণ তা তাদের জন্য বিনোদনের মতো হবে। লেখক প্রথমে হাতিটিকে মারতে চাননি, কারণ তখন সেটি শান্তভাবে একটি ধান খেতে দাঁড়িয়েছিল এবং কারো ক্ষতি করছিল না। কিন্তু তিনি বুঝতে পারেন যে যদি তিনি হাতিটিকে না মারেন তবে জনতা তাকে দুর্বল ভাববে এবং ঔপনিবেশিক শাসনের শক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করবে। তিনি অনুভব করেন যে একজন ঔপনিবেশিক শাসক কেবল ক্ষমতার প্রদর্শনের জন্যই কাজ করে, বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে নয়। গুলিবর্ষণ ও হাতির মৃত্যু। লেখক প্রথমে হাতিটিকে হত্যা না করার সিদ্ধান্ত নিলেও জনতার চাপের মুখে পড়ে বন্দুক নিয়ে গুলি চালান। প্রথম গুলি। লেখক হাতির মাথার ঠিক সামনে গুলি করেন। হাতিটি কাঁপতে থাকে কিন্তু পড়ে না। পরবর্তী দুটি গুলি। আরও দুটি গুলি করার পর হাতিটি হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু এখনও মারা যায় না। চতুর্থ ও পঞ্চম গুলি। হাতির শরীরে আরও গুলি করা হলে এটি মারা যায় না। হাতিটি প্রচণ্ড যন্ত্রণার মধ্যে থেকে যায় এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোয়। হাতির দীর্ঘ মৃত্যু যন্ত্রণা। হাতিটি তখনও বেঁচে ছিল, তাই লেখক আরও কিছু গুলি ছোড়েন, কিন্তু তাতেও হাতিটি সঙ্গে সঙ্গে মারা যায় না। শেষে তিনি অসহায় হয়ে চলে আসেন, আর স্থানীয়রা ধারালো ছুরি দিয়ে হাতিটিকে মেরে মাংস কেটে নিয়ে যায়। গল্পের শেষ অংশ ও লেখকের উপলব্ধি। এ ঘটনার পরে লেখক উপলব্ধি করেন যে তিনি মূলত জনতার প্রত্যাশা পূরণ করতেই হাতিটিকে হত্যা করেছিলেন।
তিনি ব্যক্তিগতভাবে হয়তো সেটিকে বাঁচিয়ে রাখতে চাইতেন, কিন্তু ঔপনিবেশিক শাসক হিসাবে তার একটা ভূমিকা পালন করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছিল। তিনি উপলব্ধি করেন ঔপনিবেশিক শাসন কেবল শাসিতদের উপর নয়, শাসকদের উপরও চাপ সৃষ্টি করে। একজন ঔপনিবেশিক শাসককে শক্তিশালী দেখাতে হয়, না হলে জনগণ তাকে দুর্বল ভাববে। জনগণের ইচ্ছার সামনে ঔপনিবেশিক শাসকদের নিজস্ব ইচ্ছা ও নীতিবোধ মূল্যহীন হয়ে পড়ে। গল্পের প্রতীকী অর্থ: এই গল্পের হাতিটি আসলে ঔপনিবেশিক শাসনেরই প্রতীক। হাতিটির ধ্বংসযজ্ঞ ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির দখলদারিত্বের ইঙ্গিত দেয়। হাতিটির শান্ত হয়ে যাওয়া বোঝায় যে ব্রিটিশদের শাসনের প্রয়োজনীয়তা কমে গিয়েছিল, তবুও তারা তা বজায় রেখেছিল। লেখকের দ্বিধা ব্রিটিশ শাসকদের নৈতিক সংকটকে তুলে ধরে। জনতার চাপ বোঝায় যে ক্ষমতার অধিকারী হয়েও ঔপনিবেশিক শাসকরা নিজেই এক ধরনের বন্দিত্বে আবদ্ধ ছিল। পরিশেষে বলা যায়, শুটিং অ্যান এলিফ্যান্ট কেবলমাত্র একটি ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প নয়, এটি ঔপনিবেশবাদ ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে একটি গভীর রচনা। লেখক দেখান যে ঔপনিবেশিক শাসকরা কেবল শাসিতদের দমন করেন না, বরং নিজেরাও এক প্রকার মানসিক দাসত্বের শিকার হন। এই গল্পের মাধ্যমে জর্জ অরওয়েল দেখিয়েছেন যে শক্তি আসলে এক ধরনের দুর্বলতা, কারণ একজন শাসককে কেবল নিজের শক্তির প্রমাণ দিতেই বারবার অন্যায় কাজ করতে হয়। প্রবন্ধের মূল বার্তা: ঔপনিবেশিক শাসন কেবল দখলদারিত্বের জন্য নয়, শাসকদের জন্যও এক ধরনের বন্দিত্ব সৃষ্টি করে। শক্তির প্রদর্শন আসলে দুর্বলতার প্রতিফলন হতে পারে। জনতার প্রত্যাশা কখনো কখনো ব্যক্তির স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেও নষ্ট করে দেয়। এটি জর্জ অরওয়েলের অন্যতম বিখ্যাত রচনা, যা ঔপনিবেশিক শাসনের দ্বৈততা এবং মানসিক সংকটকে অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করে। বন্ধুরা, আজকের এই প্রবন্ধটি এ পর্যন্তই। আশা করি প্রবন্ধটির সারসংক্ষেপ বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।